সঙ্গীতা। আমার নতুন আরেকটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর উঠেই বাসি কাজকর্মগুলো আগে সেরে নিচ্ছি। আসলে আজকে 5টা না, 5টার ওই 5-10 মিনিট আগেই উঠেছি বলতে পারো। আর এখনও দুষ্টু ওঠেনি, তাই ভাবলাম ও ওঠার আগে যতটা কাজ আমার এগিয়ে রাখা যায়। তবে কি জানো তো, আজকে আর টিফিন বানিয়ে দেবো না, আজকে ওকে একটু কেনা টিফিনই দিয়ে দেবো। তোজোকেও আজকে একটু কেনা টিফিনই দিয়েছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে কেটে জল দিয়ে এসেছি, আর এখন ঘর বারান্দাটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নেবো। আসলে কি জানো তো, সারাদিনের কাজের মধ্যে সকালে উঠেই যদি আগে বাসি কাজকর্মগুলো সেরে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা কাজই এগিয়ে যায়। আর তারপরে তো স্নান পুজো করে ঠাকুর দেওয়ার বিষয়টা, এই কাজগুলো হয়ে যাওয়া মানে সংসারের কিন্তু 50% কাজ গুছিয়ে নেওয়া। আমাকে পায়েল কমেন্ট করেছে, সে লিখেছে, তোমার ভিডিও রোজ দেখি, খুব ভালো লাগে। তুমি একা হাতে কত কাজ করো, নিজের শরীরের দিকে লক্ষ্য রাখবে। আমি কাজের সাথে সাথে চেষ্টা করি নিজের খেয়ালটুকু রাখা, না হলে আমি জানি আমি অসুস্থ হয়ে গেলে সংসারটা কিন্তু পুরো অচল হয়ে যাবে। আর আমি এইটুখানিও জানি যে নিজে সুস্থ থাকলে একটা সুস্থ সংসারকেও আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। তো যাই হোক, পায়েল আরও একটি কথা লিখেছে। সে বলেছে, একটা কথা বলি তোমাকে, তুমি না পুজো করার সময় একটা ওড়না মাথায় দেবে। আমার মা আমাকে বলে, তাই তোমাকে বললাম। তুমি খুব ভক্তি ভরে পুজো করো, কিছু মনে করো না যেন, তুমি তো বন্ধুই হও, তাই বললাম। নিশ্চয়ই তোমাদের এই ছোট ছোট উপদেশগুলো কিন্তু আমার অনেকটা উপকারে লাগে। ওই যে বললাম, এক জীবনে কিন্তু একটা মানুষ সব কিছুই জানে না, তাই না? কিছু জানা কিছু অজানা থাকেই, তাই তোমরা যদি আমার এই অজানাগুলোকে একটু জানিয়ে দাও বা ধরিয়ে দাও, আমারও বিশেষ উপকার হবে। তো আমি নিশ্চয়ই চেষ্টা করব। আজকে যে ভিডিওটা পাচ্ছ, এটাতে হয়তো আমি ওড়না মাথায় দিয়ে নেই, কারণ সেই সময় অবধি আমি জানতাম না বিষয়টা। তবে কালকে থেকে আমি প্রতিদিন ওড়না মাথায় দিয়ে পুজো দেবো। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। তারপর নিজে ফ্রেশ হয়ে দুষ্টুকে হরলিক্স করে দিয়েছি, আর তারপরে ওকে দিয়ে এসেছি। আর এখন আমার স্নানও হয়ে গেছে। এই যে কিছু বাসি জামা কাপড়গুলো ছিল, সেগুলোকেই মেলে দিচ্ছি। আজকে না আকাশের অবস্থা একদমই ভালো না। আকাশের দিকে তাকালেই বুঝতে পারবে কীরকম গুমোট হয়ে রয়েছে, যখন তখন নামবে। আর আজকে কিন্তু সারাটা দিন বৃষ্টি করেই কাটিয়ে দিয়েছে। কিন্তু কি বলতো, প্রতিদিনে যে বাসি জামা কাপড়গুলো থাকে, সেগুলো তো কম বেশি আমার প্রতিদিন কাচতে হয়। বিশেষ করে আমার আর তোজোর তো থাকেই, আর দুষ্টুরও থাকে। তবে দুষ্টু না নিজের জামা কাপড়টা স্নানের সময় কেচে নেয়। আমি চেষ্টা করি ওকে ছোট ছোট কাজগুলো একটু একটু করে শেখানো। শুধু দুষ্টু কেন, তোজো একটু বড় হলে আমি তোজোকেও কিন্তু এই সমস্ত কাজ হাতে ধরেই শেখাবো। কারণ আমি মনে করি, ছেলে বা মেয়ে, মেয়েরা যে কাজ শিখে শুধু শ্বশুর ঘরেই যাবে সেটা কিন্তু নয়। প্রতিটা মানুষকেই সেলফ ডিপেন্ডেন্স হতে হবে, কারণ কখন কে কোথায় চলে যায় বলা যায় না। এমনটা হতেই পারে চাকরি সূত্রে অথবা পড়াশুনোর ক্ষেত্রে তাকে বাইরে গিয়ে একা থাকতে হবে, সেটা দুষ্টু হোক বা তোজো। সেই জন্য চেষ্টা করি আমি দুজনকেই অল্প অল্প করে কাজগুলো শিখিয়ে দেওয়া। যেহেতু দুষ্টু একটু বড়, তাই ওকে দিয়ে একটু অন্য রকমেরই কাজ করে। তোজো বড় হলো, তোজোকে দিয়েও আমি এই সমস্ত কাজগুলো ধীরে ধীরে করাবো। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পুজোটাও সারা হয়ে গেছে। আর ওইদিকে তুলসী তলায় জল দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে চা করে দিতে। আজকে হাজব্যান্ডও অনেকটা তাড়াতাড়ি উঠেছিল, তাই ওকে না 1 কাপ চা করে দিয়েছিলাম। আর ওই বাটিটার মধ্যে আমি আবার একটু আমার জন্য, আবার হাজব্যান্ডের জন্য একটু চা বসালাম। ওদিকে চাটা হতে হতে তোজোর টিফিনটা গুছিয়ে দিচ্ছি। তো শিল্পাদি, তুমি জানতে চেয়েছিলে তোজোর বয়স কত। তোজোর বয়স হচ্ছে 7 বছর। আর তুমি এও লিখেছো যে তোজোর ওষুধগুলো সেম তোমার ছেলেকেও দেওয়া হয়েছে, মানে ডক্টর দিয়েছে। হ্যাঁ গো, তোমার ছেলের বয়স কত আমাকেও একটু জানিও, তাহলে হয়তো ওই বয়স অনুযায়ী সেরকম ওষুধপত্র দেওয়া হয় বাচ্চাদের। আর একটু দেখলাম আকাশটা ভালো হয়েছে, মানে রোদ ওঠেনি কিন্তু বৃষ্টিও হচ্ছে না, একটু তাপ তাপ রয়েছে। তাই ঘরের যেই স্যাঁতস্যাঁতে জামা কাপড়গুলো ছিল, সেগুলোকে একটু বাইরে চেয়ারের মধ্যে করে দিয়েছি। কিন্তু ওই যে আজকে না বললাম, সারাটা দিন বৃষ্টিতে পুরো ভুগিয়েছে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি বিছানাটা তুলে নিচ্ছি। আমাকে শিল্পাদি আরও একটি কমেন্ট করেছে। সে লিখেছে, তোমার 1 বছর আগের ভিডিও দেখলাম, এত পরিবর্তন কিভাবে? এখন মেনটেন করো নাকি? কিভাবে মেনটেন করে রাখো, আবার শেয়ার করো। এই মুহূর্তে কি করো ওয়েট লসের জন্য? আমি বয়সের থেকে বেশি ওয়েট হয়ে যাচ্ছি 2টো সিজারের জন্য। আসলে দিদি, তোমার এতগুলো প্রশ্নের একটা একটা করে উত্তর দিই আমি।
তো শিল্পাদি ছাড়া অনেকেই আমাকে এই প্রশ্নটা করো যে আমি কিভাবে এতটা পরিবর্তন হয়েছি। তো দিদির প্রশ্নের সাপেক্ষে আমি বলছি, আমি একটা বছর আগে আমার ওজন ছিল ৭২ কেজি। সেই জায়গা থেকে এখন আমার প্রেজেন্ট ওজন হচ্ছে ৫২ কেজি, মানে ওই ২০ কেজি মতন ওয়েট লস করেছি। এই জার্নিটার মধ্যে আমি প্রচণ্ডভাবে খাওয়া দাওয়া মেনটেন করেছি, তাছাড়াও কিন্তু আমি কিছু এক্সারসাইজ করেছি। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে আমার ওয়েটটা লস হয়েছে। তো আমি কি কি খাই সেটা নিয়ে তো একটা রিলেটেড ভিডিও আগেও ছিল, তবে তোমরা যে রিসেন্ট কথা বলছো তার আমি নিশ্চয়ই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার ব্লগের মধ্যে দিয়ে, আমি কিভাবে ওয়েট লসটা করেছি। আর এখন ওয়েট লস করি বলতে আমার যে এখন ওয়েটটা রয়েছে আমি সেটাকে মেনটেন করছি, এর থেকে কমানোর আর আমার চিন্তা নেই, কারণ এর থেকে কমিয়ে ফেললে আমি কিন্তু উইক হয়ে যাব। তাই আমার এই ওয়েটটাকে আমি এখন মেনটেন রাখার চেষ্টা করছি, তবে মেনটেন মানে করা মানেও কিন্তু একটা ডায়েটের মধ্যে থাকা। আর আমারও কিন্তু সিজার হয়েছে ৭ বছর আগে, তারপরেও আমি নিজেকে এতটা মেনটেন করে রেখেছি। ওই যে বললাম কিছু ওয়ার্কআউট ছিল যেগুলো আমি করতাম, আমার কাছে আবার একটু সহজ সরল স্টেপগুলোই বেশি পছন্দের, আমি একটু জুম্বা করতে পছন্দ করতাম। এছাড়াও আমি যে ওয়েট লসে মানে রোগা হয়েছি সেটা হচ্ছে ইন্টিমিটেড ফাস্টিং। তোমরা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারো ইন্টিমিটেড ফাস্টিং যে কিভাবে ওয়েট লস করায়। আর দেখলে তো গল্প করতে করতে আমি কিন্তু কতগুলো কাজ সেরে ফেললাম। ওইদিকে আমার ভাত রান্নাটাও হয়ে গেছে, সাথে আমি ওইদিকে মাছ ভাজা বসিয়েছি। আজকে এনেছিল বোয়াল মাছ, আর তার সাথে এনেছিল কাতলা মাছের তেল, আর এনেছিল থোর। তো প্রথমে ওইদিকে থোরটা ভাজা করে নিলাম, আর ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। হাজব্যান্ডকে ওই থোর ভাজা আর মাছ ভাজা দিয়েই খেতে দিয়ে দেবো। তারপরে এদিকে এক এক করে রান্নাগুলো সেরে নিচ্ছি। আমার কালকের ভিডিওতে শুটকি মাছ খাওয়ার প্রসঙ্গে অনেকেই বলেছো, তোমরা অনেকে পছন্দ করো শুটকি মাছ খেতে, এমনকি অনামিকাও বলেছো নাকি তোমার বাড়িতে কালকেই শুটকি মাছটা রান্না হয়েছে। আমার জন্য একটু পাঠিয়ে তো দিতে পারতে। তোমরা অনেকে আমাকে শুটকি মাছ খাওয়ার জন্য দেখেছো, কিন্তু কে যে কোথা থেকে ডেকেছো সেটাই তো আমি বুঝতে পারছি না। আজকে একটু মেনশন করে দিও কে কোথা থেকে আমাকে ডেকেছো, মানে কার কার বাড়িতে কোথায় কোথায় আমাকে যেতে হবে সেটা একটু জানিও। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি একটু বোয়াল মাছে না ঝাল করছি। ওই পেঁয়াজ রসুন এরকমভাবে একটু ঝাল রান্না করে নিয়েছি, আর ওদিকে মাছের তেলটা ভেজে নিয়েছি। মাছের তেলটা খেতে আমি আবার খুব পছন্দ করি, তাই হাজব্যান্ডকে বললাম তেলই যখন আনলে একটু যদি পুঁই শাক আনতে তাহলে হয়তো খাওয়াটা আরও ভালো হতো, কারণ ওই পুঁই মিটুলি বা পুঁই শাক দিয়ে এরকম মাছের তেল খেতে খুব ভালো লাগে। আর কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্নাবান্নার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে রিঙ্কুদি কমেন্ট করেছে, সে লিখেছে দারুণ লাগলো তোমার ব্লগ, রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না, অফিসে কাজের ফাঁকে দেখি, অপেক্ষায় থাকি তোমার ব্লগের জন্য। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা কমেন্ট করো যে না করো, তোমরা যে আমাকে তোমাদের সময় মতন সময় দিয়ে ভিডিওগুলো দেখো, এটাই আমার কাছে অনেকটা ভালো লাগার জায়গা। এইভাবে সবসময় আমার পাশে থেকো তোমরা। আজকে সকালের দিকে আর আমার ওই শ্বশুরমশাইয়ের ঘরটা পরিষ্কার করা হয়নি, তাই ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ওই কাজটা সেরে নেবো। আর ওইদিকে বাইরে না প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, তাই এখন কি করি বলো তো, রান্না করার পরে রান্নাঘরের জানলাটা দিয়ে দিই, কারণ কখন বৃষ্টি আসছে আবার কখন রোদ উঠছে সেটা আর বলা যাচ্ছে না। আমাকে রূপা মজুমদার কমেন্ট করেছে, সে লিখেছে সাবস্ক্রাইব করলাম আমি রূপা, খুব ভালো লাগলো তোমার ব্লগ। থ্যাংক ইউ রূপা, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। আর তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ যে আমার হয়ে যায় বোঝাই যায় না। এই যে রান্নাঘরের অনেকটা কাজই হয়ে গেছে, শুধু ঘরটা মুছে নিলেই কিন্তু রান্নাঘরের কাজ শেষ হয়ে যায়। আমাকে শিল্পাদি কমেন্ট করেছো, লিখেছো কালকে চলে এসো আমাদের এখানে উল্টো রথের মেলায়। দিদি থ্যাংক ইউ সো মাচ ইনভাইট করার জন্য। আসলে কি বলো তো, তোজোর তো সামনেই এক্সাম, তাই এখন না আর সেইভাবে কোথাও বেরোনোর ইচ্ছে থাকলেও উপায় হয়তো নেই। ওকে একটু পড়াশুনো দেখাতে হচ্ছে আমাকে। এই দেখো বললাম না যে এখন থেকে বিকালবেলার রান্না মানে সন্ধ্যের রান্নাটা আমি রাখবোই না, আমার হাজব্যান্ড যতটা পারবে করবে। তো সেই জন্য সরি গো দিদি, নেক্সট টাইম কখনো চেষ্টা করব তোমার সাথে যোগাযোগ করার। আর আমাকে বনিতা কমেন্ট করেছো, সে লিখেছো তোমার কাজগুলো খুব গোছানো দি ভাই। একদম ঠিক বলেছো, বাচ্চাদেরকে সাথে নিয়ে পড়াতে বসলে ওদের পড়াশোনার মনও বসে, পড়াটা ভালো হয়। তোমার জন্য অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ বনিতা, তোমাকেও অনেক অনেক ভালোবাসা, সাথে তোমার ফ্যামিলিকেও। আর কথা বলতে বলতে এদিকের ঘরটাও কিন্তু আমার অনেকটাই গোছানো হয়ে গেছে। আর সোফাটাতে জানো তো আমরা একদমই সেভাবে কেউ বসি না, সোফাটা বলতে পারো জামা কাপড় রাখার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আর কালকের দুটো নাইটি ছিল যেগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, আজকে গিয়ে একটু শুকনো হয়েছে, সেগুলোকে এখন ভাঁজ করে জায়গা মতন রেখে দিচ্ছি। আসলে জামা কাপড় যত কমই হোক বা বেশি, এগুলো যদি একটু সময়ের মধ্যে গুছিয়ে জায়গা করে রাখা যায় তাহলে কিন্তু ঘর বাড়ি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগে।
আর এইদিকের কাজ সারতে সারতে বাইরে কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কি জানো তো, এই বর্ষার জন্য না আমি পিছনের ঘরে একটা বিশাল বড় দড়ি বেঁধেছি, যে জামা কাপড়গুলো ধরো শোকায় না বা আধ শুকনো হয়ে থাকে সেগুলো না ওই ঘরে মেলে দিই। আর এই যে তোজোর কিছু ছোট ছোট জামা কাপড় ছিল যেগুলো একটু ঘরেই মেলে দেবো, কারণ ঘরে তো সারাদিন ফ্যান চলে, ফ্যানের হাওয়াতেই অনেকটা পরিমাণে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন দিদি বোনেদের নাম নেওয়া যাক। অনামিকা হাউসওয়াইফ ঝুমা, চিরাশ্রী মুখার্জি রিয়েল ব্লগার এপি, পায়েল, মামুনি ভ্লগ, শিল্পা, শুভ্রা পেটো, স্মাইলি দীপা, মধুরিমা মিত্র, রত্নার লাইফস্টাইল, রিঙ্কুটুলি ভ্লগ, সহেলি সাহা, নবিতা আরভি, বিশ্বজিৎ দাস, সায়ন্তিকা বর্মন, বনিতা ধোলই, বিশ্বরূপ দাস, রূপা মজুমদার। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবেই আমার চলার পথে সবসময় থেকো। আর কথা বলতে বলতে সকালের থেকে সেই চলে এলাম বিকেলের দিকে। সকালের দিকে আর বেশি ভিডিও শ্যুট করতে পারিনি, এখন তো সন্ধে হয়ে গেছে তাই সন্ধেটা দিয়ে নিচ্ছি। তো চিরাশ্রীদি, তোমাকে একটা কথা বলতে চাই। তুমি আমাকে বললে তুমি আমাকে বোনের মতন দেখো, তুমিও আমার দিদির মতনই, তাই হয়তো বোনের মনের কথাটা বুঝতে পেরেছো। আসলে তুমি যে কথাটা বললে কোথাও গিয়ে একটু ঠিক আবার পুরোটাও ঠিক নয়, এরকম একটা বিষয় তোমাকে আমি রিপ্লাই দিয়ে দেবো। আর থ্যাংক ইউ সো মাচ এতটা অ্যাডভাইস দেওয়ার জন্য। আসলে দিদি কি বলতো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে না মাঝে মধ্যে পরিস্থিতির চাপেই বলতে পারো এরকম ডিসিশন নিতে হয়। হয়তো ভাবি যে এই ডিসিশনের ফলে আমাদের পরবর্তী জীবনটা হয়তো একটু হলেও বেটার হতে পারে। তো অনেকটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে 10 বছরে কাটিয়েছি, এখনও কাটাচ্ছি, জানি না ভগবান কবে মুখ তুলে দেখবে। তবে যাই হোক, প্রতিটা মানুষের জীবনেই তো সুখের সময় দুঃখের সময় থাকে, আমার জীবনেও আছে, কিন্তু আমি সেই দুঃখগুলো আমার ভিডিওর মাধ্যমে কখনোই তোমাদের দিতে চাই না। আর এইদিকে না আজকে হবে পিৎজা, তাই জন্য সমস্ত কিছু ব্লিঙ্কিট থেকে অর্ডার করে সেদিনের ফ্রিজে যেই চিকেনগুলো রেখেছিলাম তার মধ্যে থেকে কিছুটা চিকেন কিন্তু হাজবেন্ডই রান্না করেছে। ওরই ডিসিশন যে আজকে বাচ্চারা বৃষ্টির দিনে সবাই যেহেতু বাড়িতে রয়েছে, পড়াশুনো নেই, বাইরে যাওয়ারও ব্যাপার নেই, তাই রাত্রিবেলা আজকে এরকম একটা কিছুই, এটা বলতে পারো ডিনারও আবার টিফিনও। তো সবাইকে পরিয়ে ঠরিয়ে আমি কিন্তু আবার চলে এসেছি রান্নাঘরে। ওই পিৎজাটা আজকে বেসই কিনে আনা হয়েছিল, আমি কিন্তু বেস কিনে কখনোই পিৎজা বানাই না, এই ফার্স্ট টাইম আমি পিৎজা বেসের ওপর পিৎজা বানাচ্ছি। আমি নিজেই হাতে কিন্তু বেসটা করে নিই ময়দা দিয়ে। তো ওইদিকে হাজব্যান্ড চিকেনটা করে দিয়েছিল আর এখন আমি এইদিকে পিৎজাগুলো ডেকোরেশন করে নিচ্ছি। আর আজকে জানো তো 4 জনের জন্য এক একজনের এক একটা পিৎজা আনা হয়েছে, মানে বেস আনা হয়েছে 4 জনের এক একটা করে পিৎজা। তবে আমি তো পুরো একটা পিৎজা খেতে পারি না, তাই আমি হাফ খেয়েছি, বাকি ওরা সবাই মিলে ভাগযোগ করে খেয়েছে। তো এদিকে দেখো পিৎজাটা কিন্তু আমি ডেকোরেশন করে মাইক্রো ওভেনে দিয়ে দেবো, আর এদিকে হাজব্যান্ডও অনেকটাই হেল্প করছিল। আসলে কি বলতো, আমাদের মধ্যবিত্ত ঘরে কিন্তু এই ছোট ছোট আনন্দটাই অনেকটা বড় পাওয়া। এই আনন্দটা হয়তো টাকা পয়সার বিনিময়ে পাওয়া যায় না, কিন্তু পরিস্থিতিতে কিন্তু টাকা পয়সাটাও যেমন জরুরি তার সাথে প্রতিটা মানুষের সাথে ভালোবাসাটাও জরুরি। ওই যে সমস্ত কিছু নিয়েই একটা জীবন চলে, না হলে কিন্তু জীবনটা থেমেই যেত। আর কি বলতো, আমি যেহেতু এইসব ধরনের খাবারগুলো একটু বেশি বানাতে পছন্দ করি, তাই আমি আর বাইরে থেকে এগুলো পয়সা খরচা করে কেনার চিন্তাও করি না। তাহলে চলো বন্ধুরা, আজকে এই পিৎজা পার্টি দিয়েই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।